সত্যি আমি বরাবরই ভয়ঙ্কর স্নায়ু দুর্বল ছিলাম এবং আছি, কিন্তু কেন আপনারা বলবেন যে আমি পাগল? এডগার অ্যালান পোর বিখ্যাত ছোট গল্প দ্য টেল হার্ট শুরুই হচ্ছে বর্ণনাকারীর এই চ্যালেঞ্জ দিয়ে। হ্যাঁ, আর নিজের সপক্ষে যুক্তিটাও বেশ অদ্ভুত, তাই না? বলছে যে স্নায়বিক দুর্বলতা নাকি তার ইন্দ্রিয়গুলোকে আরও তীক্ষ্ণ করে তুলেছে, ভোঁতা নয়, বিশেষ করে শোনার ক্ষমতা। ঠিক বলছে, আমি স্বর্গের ও পৃথিবীর সব কিছুই শুনেছি, নরকের অনেক কিছুই শুনেছি। শুরুতেই একটা বিরাট দাবি। আর এই দাবির রেশ ধরেই আমরা আজ একটু তলিয়ে দেখব পোর এই ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা প্রথম বেরোয় 1843 সালে। গল্পটা শুরু থেকেই কিন্তু একটা প্রশ্ন মনে গেঁথে দেয় যে এই বর্ণনাকারীকে কি আদৌ বিশ্বাস করা যায়? একদম। আমাদের আজকের আলোচনা চেষ্টা করবে গল্পটার মূল কাঠামো আর তার ভেতরের মনস্তাত্ত্বিক দিকগুলো একটু খুলে দেখার। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে ওই বর্ণনাকারীর অস্থির মন, তার খুনের পেছনের ওই বিদঘুটে যুক্তিটা, খুনের পরিকল্পনা, আর তারপর কিভাবে একটা কিসের চাপে সে সব স্বীকার করল, সেই পুরো জার্নিটা দেখা। আচ্ছা, তাহলে ওই প্রথম দাবিটা দিয়েই শুরু করি। সে পাগল নয়, শুধু ইন্দ্রিয়গুলো বেশি সজাগ। এটা কতটা টেকে? দেখুন, এখানেই তো প্রথম খটকাটা লাগে। কেউ যখন এত জোর দিয়ে এত আগে থেকে নিজের সুস্থতার পক্ষে কথা বলতে শুরু করে, জি, সেটাই কিন্তু তার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেয়, তাই না? ঠিক। স্বাভাবিক অবস্থায় তো কেউ এত ডিফেন্সিভ হয় না। একদম। আর ওই যে অস্বাভাবিক তীক্ষ্ণ ইন্দ্রিয়ের কথা, স্বর্গ নরকের সব শুনে ফেলা, এগুলো কিন্তু সিধির মানসিক চাপ, এমনকি প্যারানয়ার মতো অবস্থার দিকেও ইঙ্গিত করতে পারে। হুম। পো তো প্রায়ই এমন অবিশ্বস্ত বর্ণনাকারী ব্যবহার করতেন তার গল্পে। এমন চরিত্র যাদের কথা বা দৃষ্টিভঙ্গি আমরা পুরোপুরি আক্ষরিক অর্থে নিতে পারি না, একটু ছেঁকে বুঝতে হয়। হ্যাঁ, এটা পোরোর একটা সিগনেচার স্টাইল। আর এই অবিশ্বস্ততার সূত্র ধরেই যদি এগোই, তাহলে তার অপরাধের কারণটা সেটা তো আরও বেশি অদ্ভুত। ও হ্যাঁ, কারণটা তো একেবারেই যুক্তির বাইরে। সে বলছে বৃদ্ধ লোকটার উপর তার নাকি কোনো রাগ ছিল না, কোনো লোভ বা প্রতিশোধের ব্যাপারও নেই। উল্টে সে নাকি বৃদ্ধকে ভালোবাসত, কিন্তু তারপরে বলছে খুন করবে, কারণ শুধু একটা চোখ। তার ভাষায় তার একটি চোখ শকুনের চোখের মতো ছিল, ফ্যাকাশে নীল চোখ, যার ওপর একটি পর্দা ছিল। ওই চোখটাই তার সহ্য হতো না, ওই দৃষ্টিতেই নাকি রক্ত জল হয়ে যেত। ভাবুন একবার, শুধু একটা চোখের জন্য খুন! হ্যাঁ, বৃদ্ধকে নয়, ওই চোখটাকে সে পৃথিবী থেকে সরাতে চায়। কি অদ্ভুত যুক্তি! এই শকুন চক্ষু বা অশুভ চোখের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রতীক। এটা কি শুধুই একটা দেখতে খারাপ চোখের প্রতি বিতৃষ্ণা, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? যেমন? যেমন হতে পারে বর্ণনাকারী আসলে নিজের ভেতরের কোনো অন্ধকার, কোনো লুকোনো পাপবোধ, বা হয়তো অন্যের চোখে সবসময় বিচার্য হওয়ার যে ভয়, সেটাকেই ওই চোখের ওপর প্রজেক্ট করছে। নিজের ভেতরের কিছু একটা সে বাইরে দেখছে। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর এমন অস্বাভাবিক আবেশ, যাকে বলে অবসেশন, সেটা কিন্তু মানসিক অস্থিরতার একটা বড় লক্ষণ। হাজারটা জিনিস থাকতে কেন শুধু ওই চোখটাই তার সব চিন্তাভাবনা জুড়ে বসল, এটা তার ভেতরের বিকারটাকেই স্পষ্ট করে। যেন এই চোখটা তার নিজের আত্মার আয়না হয়ে গিয়েছিল। আর এই অদ্ভুত যুক্তি ঠিক করার পর সে যেভাবে এগোলো, সেটা আরও অবাক করার মতো। নিজের পরিকল্পনা আর কাজ হাসিল করার কৌশল নিয়ে সে রীতিমতো গর্বিত। হ্যাঁ, কোট করছে, আমার বিচক্ষণতা, আমার সতর্কতা, আমার দূরদর্শিতা, আমার ছলনা, যেন কত বড় একটা বুদ্ধির কাজ করেছে। ভাবা যায়, পুরো 1 সপ্তাহ ধরে সে লোকটার সাথে আগের চেয়েও বেশি ভালো ব্যবহার করছে, আর প্রতি রাতে ঠিক 12টায় চুপি চুপি তার ঘরে ঢুকছে। আর সে কি সাবধানতা! লণ্ঠনের আলোটাও ফেলত খুব সাবধানে, শুধু দেখার জন্যে যে চোখটা বন্ধ আছে কিনা। 7-7টা রাত ধরে এই কাণ্ড চলেছে। এখানেই তো এই বৈপরীত্যটা। একদিকে সে নিজেকে বিচক্ষণ, যুক্তিবাদী প্রমাণ করতে চাইছে, আবার তার কাজগুলো দেখুন, ঘণ্টার পর ঘণ্টা দরজার কবজা ঘোরানো, নিঃশব্দে ঢোকা, শুধু একটা বন্ধ চোখের ওপর আলো ফেলার অপেক্ষা। এগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ? একদমই না। এখানেই পো ওই শীতল ভয়ের জগৎটা তৈরি করেছেন, যেটাকে বলা যায় যত্নশীল পাগলামি বা মিটিকুলাস ম্যাডনেস, খুব যত্ন করে করা পাগলামি আর কি।
এই চূড়ান্ত সাবধানতা, এই নিখুঁত পরিকল্পনার আড়ালেই কিন্তু তার আসল মানসিক অবস্থাটা লুকিয়ে আছে। এই রাতের পর রাত হানা দেওয়াটা, এটা কি কোনো রিচুয়ালের মতো? হ্যাঁ, অনেকটা তাই। এটা প্রায় একটা ধর্মীয় আচারের মতোই পুনরাবৃত্তিমূলক, যা তার ওই অবসেশন বা আবেশকে আরও গাঢ় করে তোলে। কিন্তু তার এই নিখুঁত পরিকল্পনা অষ্টম রাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায়, তাই না? ঠিক, সেদিন সে আরও বেশি সাবধান ছিল, কিন্তু লণ্ঠন খোলার সময় অসাবধানে তার বুড়ো আঙুলটা পিছলে যায় টিনের বাঁধন থেকে, আর তাতে একটা শব্দ হয়। আর সেই শব্দেই বৃদ্ধ জেগে ওঠেন, আতঙ্কে চিৎকার করে বসেন, কে ওখানে? এরপর বর্ণনাকারী যা করে সেটাও অদ্ভুত। একেবারে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে পুরো 1 ঘণ্টা। হ্যাঁ, আর সে নাকি বৃদ্ধের বুকের ভেতরের ভয়টা টের পাচ্ছিল, কারণ সে বলছে তার নিজেরও রাতের পর রাত এমন অজানা ভয়ে কেটেছে। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল দিক আছে। বর্ণনাকারী নিজের অনুভূতিটা অন্যের ওপর আরোপ করছে। সে বলছে বৃদ্ধের ভয়টা ঠিক তেমনই, ঠিক যেমন আমি করেছি রাতের পর রাত। মানে বৃদ্ধের আতঙ্কে সে নিজের প্রতিচ্ছবি দেখছে। আর সে এও বলছে যে বৃদ্ধের জন্য তার করুণা হচ্ছিল, কিন্তু মনে মনে সে হাসছিল। কি ভয়ঙ্কর! হ্যাঁ, এই বিকৃত আনন্দ আর সহানুভূতির মিশ্রণটা তার মানসিক অবস্থার জটিলতা বোঝায়। আর পো এখানে মৃত্যুকেও প্রায় একটা জীবন্ত চরিত্র বানিয়ে ফেলেছেন। বলছেন মৃত্যু তার কালো ছায়া নিয়ে তার সামনে এগিয়ে এসেছিল। এই অংশে বর্ণনাকারী নিজে স্থির থাকলেও গল্পের টেনশন কিন্তু বাড়ছে, সাসপেন্স চরমে উঠছে। পাঠকও ভাবতে বাধ্য হচ্ছে এবার কি হবে। এরপর একটা সময় সে লণ্ঠনের ঢাকাটা সামান্য খোলে, সরু একটা আলোর রেখা গিয়ে পড়ে ঠিক ওই চোখটার উপর, আর সে দেখে চোখটা খোলা, পুরোপুরি খোলা। আর সেটা দেখা মাত্রই তার ভেতরে সব রাগ যেন ফেটে পড়ে। ঠিক সেই মুহূর্তে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, একটি নিচু, চাপা, দ্রুত শব্দ, যেমন তুলোয় মোড়ানো ঘড়ি শব্দ করে। হৃৎস্পন্দনের শব্দ। হ্যাঁ, সে নিশ্চিত হয় এটা বৃদ্ধের আতঙ্কিত হার্টবিট। আর এই শব্দটা তার ক্রোধকে যেন আরও উস্কে দেয়, যেন যুদ্ধের দামামা বাজছে তার কানে। এটা কি সত্যি বৃদ্ধের হার্টবিট, যা বর্ণনাকারীর ওই অতি তীক্ষ্ণ শ্রবণশক্তি ধরতে পারছে? নাকি এটা আসলে তারই চরম উত্তেজনা আর ভয়ের কারণে তৈরি হওয়া এক ধরনের হ্যালুসিনেশন? মানে সে এমন কিছু শুনছে যা বাস্তবে নেই। দুটোই হতে পারে। আবার দেখুন ওই তুলোয় মোড়ানো ঘড়ির উপমাটা। এটাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট। একটা চাপা কিন্তু অনিবার্য অস্তিত্বের জানান দেয়। হয়তো ফুরিয়ে আসার সময়ের প্রতীক, বা ভেতরের চাপা কোনো সত্যি। যাই হোক, এই ভেতরের শব্দ বা অনুভূতিটাই যেন তার বাইরের হিংস্রতাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। শব্দের জোর যখন বাড়তে থাকে, তখন বর্ণনাকারীর মনে ভয় ঢোকে, পাছে পাশের বাড়ি কেউ শুনে ফেলে। আর এই ভয় থেকেই সে হুট করে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধের উপর। হ্যাঁ, একদম আকস্মিকভাবে। বিছানা থেকে টেনে হিঁচড়ে নামায় আর ভারী খাটটা উল্টে ফেলে দেয় তার বুকের ওপর। কিছুক্ষণ সে কান পেতে শোনে। যখন হৃৎস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন সে নিশ্চিত হয় যে বৃদ্ধ মারা গেছে। খুনের কাজটা শেষ, কিন্তু তারপর শুরু হয় তার কাজের দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর পর্ব, মৃতদেহ গায়েব করা। সে অবিশ্বাস্য ঠান্ডা মাথায় লাশটা টুকরো টুকরো করে। উফ! নিজের মুখে বলছে, মাথা, হাত ও পা কেটে ফেললাম। তারপর ঘরের মেঝে 3টে কাঠের তক্তা তুলে তার নিচে খুব সাবধানে দেহাংশগুলো লুকিয়ে ফেলে। এমনভাবে তক্তাগুলো আবার বসিয়ে দেয় যে বাইরে থেকে কিচ্ছু বোঝার উপায় থাকে না। নিখুঁত কাজ। হ্যাঁ, আর সে জোর দিয়ে বলছে 1 ফোঁটা রক্তের দাগও নাকি কোথাও ছিল না। এই পারফেক্ট কাজের জন্য তার মনে আবার সেই গর্ববোধ ফিরে আসে। এই জায়গাটা কিন্তু মন দিয়ে ভাবার মতো। একদিকে চরম রুণসতা, মানে একটা মানুষকে কেটে টুকরো টুকরো করা, আর অন্যদিকে এই পরিষ্কারতা আর পদ্ধতির উপর এত জোর দেওয়া। কোনো দাগ, কোনো রক্তের ফোঁটাও নেই। এই বৈপরীত্যটা কি বলে? কি বলে? এটা তার মানসিক বিচ্ছিন্নতা বা ডিসোসিয়েশনের একটা বড় প্রমাণ হতে পারে। সে যেন তার কাজের ভয়াবহতা থেকে নিজেকে মানসিকভাবে পুরোপুরি আলাদা করে ফেলেছে। তার ফোকাসটা চলে গেছে কাজের কৌশল আর পরিচ্ছন্নতার দিকে। আশ্রয় নিয়েছে তার ওই তথাকথিত বুদ্ধি আর সতর্কতার গর্বে। আসল অপরাধবোধটা যেন তখন চাপা পড়ে গেছে। কিন্তু গল্প তো এখানে শেষ হচ্ছে না, বরং আসল ড্রামাটা শুরু হয় এরপর। একদম, পুলিশ আসছে। ভোর 4টের দিকে দরজায় করাঘাত।
প্রতিবেশীরা মাঝরাতে চিৎকার শুনে পুলিশ ডেকেছে। ৩ জন অফিসার এসছেন বাড়ি সার্চ করতে। আর বর্ণনাকারী রিয়াকশন? সেটাই তো সবচেয়ে আশ্চর্যের। সে তখনও একদম শান্ত, আত্মবিশ্বাসী, যেন কিছুই হয়নি। হাসি মুখে দরজা খুলে দেয়, ভাবটা এমন যে আরে ভয় পাওয়ার কি আছে। আত্মবিশ্বাস তুঙ্গে। অফিসারদের অভ্যর্থনা জানায়, বলে যে চিৎকারটা সে ঘুমের ঘোরে স্বপ্নে করেছিল, আর বৃদ্ধ ভদ্রলোক তো গ্রামের বাড়ি গেছেন। সে নিজে থেকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়, সব সন্দেহ দূর করার চেষ্টা করে। এখানে শেষ নয়। না, সাহসের এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে সে বৃদ্ধের ঘরে চেয়ার এনে অফিসারদের বসতে দেয়, আর নিজের চেয়ারটা রাখে ঠিক সেই জায়গার উপরে, যার নিচে মৃতদেহটা লুকানো আছে। ঠিক তাই। এই আচরণকে সে নিজেই বলছে বন্য ধৃষ্টতা বা অডাসিটি, আর তার অনুভূতিটা নিখুঁত বিজয়ের। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আত্মবিশ্বাস, নাকি একদম খাদের কিনারায় দাঁড়িয়ে তার মানসিক বিভ্রমের চূড়ান্ত রূপ? মনে হয় দ্বিতীয়টাই। এখানেই পো ক্লাসিক ড্রামাটিক আইরনি ব্যবহার করেছেন। আমরা পাঠকরা জানি মেঝের নিচে কি ভয়াবহ সত্যি লুকানো, কিন্তু পুলিশ অফিসাররা আপাতদৃষ্টিতে কিছুই সন্দেহ করছেন না, আর বর্ণনাকারীও জয়ের আনন্দে মশগুল। এই বৈপরীত্যটা পরিস্থিতিকে আরও দমবন্ধকর করে তোলে। কিন্তু তার এই জয়ের আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই তার অস্বস্তি শুরু হয়। হ্যাঁ, শরীর আর মন যেন বিদ্রোহ করতে শুরু করে। প্রথমে মাথা ব্যথা, তারপর কানের মধ্যে একটা ভো শব্দ। আস্তে আস্তে শব্দটা স্পষ্ট হতে থাকে, আর একসময় সেটা আবার সেই পরিচিত হৃৎস্পন্দনের শব্দের রূপ নেয়। এটি একটি নিচু, চাপা, দ্রুত শব্দ ছিল। আবার সেই শব্দ। এবার তার ভেতরের বাঁধ ভাঙতে শুরু করে। সে অস্থির হয়ে ওঠে, চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে শুরু করে, অকারণে জোরে জোরে কথা বলে, হাত পা নাড়ে। আর তার মনে হতে থাকে যে পুলিশ অফিসাররা সব বুঝতে পারছে, কিন্তু তারা নির্বিকার, যেন কিছুই শুনতেই পাচ্ছে না। স্বাভাবিকভাবে গল্প করছে, হাসছে, আর এটাই তাকে আরও পাগল করে তোলে। হৃৎস্পন্দনের এই ফিরে আসাটা গল্পের মোড় পুরো ঘুরিয়ে দেয়। এটা কি তাহলে অপরাধ বোধ, যা তার মনের ভেতর থেকে উঠে আসছে তীব্র মানসিক চাপে শ্রুতিভ্রম হয়ে, নাকি তার ওই দাবি করা অতিপ্রাকৃত শ্রবণশক্তি সত্যি কাজ করছে? কারণ যাই হোক, এই শব্দটা তার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে। হ্যাঁ, একেবারে অসহ্য। এখানেই ওই চিরন্তন থিমটা ফুটে ওঠে। অপরাধ বোধ আর নিজের বিবেকের হাত থেকে পালানো আসলে অসম্ভব। শব্দটা যেন বাইরে থেকে আসছে না, আসছে তার নিজের ভেতর থেকেই, তার করা অপরাধের প্রতিধ্বনি। পরিস্থিতি দ্রুত ক্লাইম্যাক্সের দিকে যায়। বর্ণনাকারীর মনে হতে থাকে পুলিশ অফিসাররা আসলে সব জেনেই গেছে। তারা ইচ্ছে করে ভান করছে। হ্যাঁ, তারা শব্দটা ঠিকই শুনতে পাচ্ছে, কিন্তু ইচ্ছে করে এমন ভান করছে যেন কিছুই হচ্ছে না, শুধু তাকে উপহাস করার জন্য। তার মনে হয় তারা শুনেছে, তারা সন্দেহ করেছে, তারা জানত, তারা আমার ভয় নিয়ে ঠাট্টা করছিল। এই মানসিক চাপ, এই কল্পিত উপহাস তারা সহ্য হয় না। আর এখানেই তার ফাইনাল ব্রেকডাউনটা হয়, যা একই সঙ্গে ভয়ঙ্কর আবার মনস্তাত্ত্বিকভাবে যেন অনিবার্য। তার মানসিক প্রতিরোধ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে হয় অফিসারদের এই ভণ্ডামি আর উপহাস সহ্য করার চেয়ে দোষ স্বীকার করে নেওয়াই ভালো। আর তখনই সে ফেটে পড়ে, উত্তেজনায় চিৎকার করে ওঠে, শয়তানরা, আর ভান করো না, আমি অপরাধ স্বীকার করছি, তক্তাগুলো তুলে ফেলো, এখানে এখানে। এটা তার বিভৎস হৃদয়ের শব্দ। ব্যাস, সব শেষ। নিজের মুখেই সব বলে দিল। তাহলে এই পুরো জার্নিটা যদি দেখি, গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। শুরুতে ছিল পাগলামি অস্বীকার করে নিজের ইন্দ্রিয়কে ডিফেন্ড করা, তারপর একটা চোখের প্রতি তীব্র আবেশ, ঠান্ডা মাথায় খুন আর সেটা লুকানোর নিখুঁত চেষ্টা, আর শেষে গিয়ে সেই অলীক বা বাস্তব হৃৎস্পন্দনের শব্দে মানসিক ভঙ্গ আর স্বীকারোক্তি। হ্যাঁ, পুরো সাইকেলটা। পো এখানে কি অসাধারণ দক্ষতায় দেখালেন মানুষের মনের গভীর অন্ধকার দিকটা, আর অপরাধবোধের সেই অমোঘ শক্তি যা শেষ পর্যন্ত নিজেকে প্রকাশ করেই ছাড়ে। বর্ণনাকারী নিজেই যেন নিজের পতনের কারণ হয়ে দাঁড়াল। যা বিশেষভাবে আকর্ষণীয়, ফ্যাসিনেটিং, তা হল পো কিভাবে একজন অবিশ্বস্ত বর্ণনাকারীর বয়ান ব্যবহার করে পুরো গল্পটা বলেছেন আর সাসপেন্স তৈরি করেছেন। ইন্দ্রিয়গ্রাহী ডিটেলের ব্যবহার, বিশেষ করে শব্দের ওপর ফোকাস,
ওই হৃদস্পন্দনের শব্দ, বৃদ্ধের চিৎকার, বর্ণনাকারীর শেষ চিৎকার, এগুলো গল্পে একটা তীব্র, দম বন্ধ করা ভয়ের পরিবেশ তৈরি করে। গল্পটা পাগলামি, অবসেশন আর অপরাধবোধের মতো জটিল সাইকোলজিক্যাল বিষয়গুলোকে খুব কাছ থেকে আমাদের সামনে তুলে ধরে, আর শেষ পর্যন্ত গল্পের টাইটেলটাই যেন আসল রহস্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। দ্য টেল হার্ট। হ্যাঁ, ওই টেল বা বিশ্বাসঘাতক হৃদয় যা সব ফাঁস করে দেয়, সেটা আসলে বৃদ্ধের মৃত হার্ট নয়, বরং বর্ণনাকারী নিজেরই, হয়তো তার অপরাধী বিবেক অথবা তার বিকৃত মস্তিষ্ক, যা তাকে সত্যিটা স্বীকার করতে বাধ্য করে। তার নিজের মনই তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়। সত্যি অসাধারণ একটা ব্যাখ্যা। আচ্ছা, আলোচনা শেষ করার আগেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ওই যে হৃৎস্পন্দনের শব্দটা, যা বর্ণনাকারীকে প্রায় উন্মাদ করে তুলেছিল, ওটা কি আসলেই কোনো অতিপ্রাকৃত ব্যাপার ছিল? নাকি পুরোটাই ছিল তার অসুস্থ মনের খেলা? হয়তো নিজেরই ভয় পাওয়া হার্টের শব্দ, যা সে বৃদ্ধের ওপর চাপিয়ে দিচ্ছিল। অথবা এর কি কোনো জাগতিক ব্যাখ্যাও থাকতে পারে? মানে খুব সাধারণ কিছু, যেমন ধরুন ঘরের দেয়ালে থাকা কোনো পোকার শব্দ বা ইঁদুরের চলার আওয়াজ, যা তার ওই চরম মানসিক চাপের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। সেটাও সম্ভব। আর যদি আরেকটু বড় ক্যানভাসে ভাবি, গল্পটা কি এটাই বলছে যে আইন বা সমাজকে হয়তো সাময়িকভাবে ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের ভেতরের অপরাধবোধ বা বিবেকের কাছ থেকে পালানো প্রায় অসম্ভব। এই প্রশ্নগুলোই পো আমাদের জন্য রেখে গেছেন, যার উত্তর হয়তো আজও আমরা খুঁজে চলেছি।